সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজ আলোচনার বিষয় রেখেছি মানবাধিকার ও মূল্যবোধ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমার সাথে অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আসলে বেশ একটা ভারাক্রান্ত একটা চারিদিকে সবকিছু পরিবেশ। আমরা গত দুদিন আগে যেরকম একটা ঘটনা বিভিন্ন গণমাধ্যম সহ দেখেছি, সব জায়গাতে দেখেছি, যে সব চিত্র দেখেছি, তার একটা স্বাভাবিক প্রভাব আমাদের মন জগতে পড়ে আছে। আমরা সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই। আজকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকার করেছেন যে 1 মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে, এবং এটাকে তিনি একেবারে অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন। তিনি রামিসার পরিবারের সাথে দেখা করেছেন, তিনি রামিসার পরিবারকে আশ্বাস দিয়েছেন, সেখানে তাকে আশ্বস্ত করেছেন। বিশ্লেষকরা বলছেন, মানে যারা মনস্তত্ত্ববিদ তারা বলছেন যে এই যেহেতু আজকে আলোচনার বিষয়টা মানবাধিকার এবং মূল্যবোধ নিয়ে রেখেছে, এই যে শিশুদের উপর বিভিন্নভাবে নির্যাতন হচ্ছে, হত্যা, শিশু হত্যা, ধর্ষণ, খুন কিংবা শিশুর উপর সহিংসতা, এই মুন্সিগঞ্জের আসিয়া থেকে শুরু করে পল্লবীর রামিসা পর্যন্ত কিংবা আরও অনেকে আছে। তো এই যে শিশুর উপর এ ধরনের সহিংসতা, এটা শিশুর শুধু যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটাই না, এটা একটা সামাজিক নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ের চিত্র নির্দেশ করছে। ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনার কাছে আপনার বিশ্লেষণটা আমি একটু জানতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় যে এই ব্যাপারটিকে আমরা একটু দুরকমভাবে দেখি, সেটাই বোধহয় ঠিক হবে। প্রথম কথা হচ্ছে যে একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং অপরাধের বিচার হবে, এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের যিনি সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী মাননীয়, তিনি একটা তার সর্বোচ্চ শাস্তির ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। পরিবারের সঙ্গে উনি দেখা করেছেন, তাদেরকে উনি বলেছেন যে বিচার তার পরিবার পাবে এবং সংক্ষিপ্ততম সময়ের মধ্যে সেটা পাবে, এবং সেই প্রক্রিয়াতে সরকারের সদিচ্ছার কোনো অভাব আছে বলে তো আমার মনে হয় না, দেশবাসীরও মনে হয় না। ব্যাপারটা এটা হলো একটা অংশ আর কি, এটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সেটা দরকার আছে। কিন্তু দেখবেন যে এই যে কথাগুলো আমরা বলছি, হয়তো ওই ব্যক্তি যে এই অপকর্মটি করেছে রামিসার উপরে এবং তাকে নৃশংসভাবে হত্যা করেছে এবং পাশবিক একটা লালসা চরিতার্থ করবার ব্যাপার, এবং সেটার সাথে ঠিক মনুষ্য কোনো আচরণের কোনো তুলনা চলে না, তাই না? তো সুতরাং আমরা তাকে, আপনি ফাঁসি দেবেন বা সর্বোচ্চ শাস্তি দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করবেন, সেটা তো করবেন। আপনি কাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন? একটা মানুষকে কি দিচ্ছেন? মানুষকে মৃত্যুদণ্ড দিলে সেটির একটা উদাহরণ হয়, কিন্তু তাকে কি মানুষ বলে আপনি মনুষ্য জাতিকে কলঙ্কিত করবেন, তাকে মানুষ জাতির ভিতরে অন্তর্ভুক্ত করে? আমার তো মনে হচ্ছে সেই সুযোগটা তার অন্তত পাওয়া উচিত না, তাই না? তাকে আপনি যদি আইনের আশ্রয়ের জন্য ঠিক একটা কাঠগড়াতে দাঁড় করালেন, বিচারকরা ওখানে বসলেন, ঠিক আইনজীবীরা পক্ষ বিপক্ষ নিয়ে তর্ক যুদ্ধে লিপ্ত হলো, এবং কেউ যদি তার পক্ষে নাও দাঁড়ায়, তো রাষ্ট্রের দায়িত্ব আছে কাউকে না কাউকে নিয়োজিত করা, এবং তারা বলবে যে না, ঘটনার আকস্মিকতায় হয়েছে, তদন্ত যথেষ্ট হয়নি। অর্থাৎ ওই ব্যক্তির পক্ষেও লোকে কথা বলবে এবং সেটা রেকর্ড হবে, এবং আইনের দৃষ্টিতে তার সুবিচার নিশ্চিত করবার জন্য তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিতে হবে। এটা একটা মানুষ হলে আপনি পারেন করতে। একটা সাধারণ মানুষ যদি হয়, সে যদি কোনো একটা অপরাধ করে থাকে, তার সেই অপরাধের ক্ষেত্রে অনেক সময় আদালতকে এই বিবেচনা নিতে হয়, এটা প্রথম অপরাধ কিনা, হঠাৎ করে ফেলেছে কিনা, অপ্রকৃতস্থ কিনা, এরকম বিষয়গুলো আদালত বিচার করে। কিন্তু তাকে কেন করবেন? সে তো মানুষের পর্যায়ের মধ্যে পড়ে না। তখন ফলে মানুষের পেনাল কোড দিয়ে তাকে যদি বিচার করেন, তাকে অনেক বেশি সম্মানিত করা হয়ে যায়। এটা হচ্ছে, আমি ঠিক অন্য অর্থে কথাটা বলতে চাই, কারণ এটা এই জন্য বলবো যে আসিয়া রামিসাদের জন্য শুধু নয়, পুরো বাংলাদেশে একটা কন্যা শিশুদের নিরাপত্তা দেওয়ার জন্য এই জায়গাতে চিন্তার জগৎটা শুধুমাত্র আইনে বিচার অথবা আমাদের এই দ্রুততম সময়ের মধ্যে তার শাস্তি কার্যকর করার মধ্যে সীমাবদ্ধ রাখলে কিন্তু দায়টা শেষ হয়ে যায় না। এখানকার এই দায়ের গভীরতাটা অনেক বড়। আপনি যেমনটি বলছিলেন যে মনস্তত্ত্ববিদ যারা রয়েছেন, মনোবিজ্ঞানী যারা রয়েছেন, অপরাধ বিজ্ঞানী যারা রয়েছেন, তাদের বোধহয় এখানে বিশ্লেষণ করা দরকার যে যে মানুষের আচরণ অবয়ব নিয়ে চলাফেরা করে, এইগুলোকে তো আমি মানুষ বলতে চাই না, কোনো আমি অন্য জন্তু জানোয়ারের সাথে তুলনা করবো না, বরং সেটা করলে তাদেরকে ছোট করা হয়। এগুলোকে ঠিক আপনি বলতে পারেন যে মানে শয়তান রূপী কিছু মানুষ যারা চলাফেরা করছে সোসাইটিতে, তাদের ব্যাপারে কিন্তু ভাবনার প্রয়োজন আছে। কারণ এই শুধুমাত্র বিচার, শাস্তি বা সর্বোচ্চ শাস্তি দেওয়ার মধ্য দিয়ে
দৃষ্টান্ত স্থাপন করা কতটুকু যাবে সেটা একটা কথা, কিন্তু এই জটটাকে তো উপড়ে ফেলতে হবে। এক্স্যাক্টলি। আমি আমি আসলে পাভেল ভাই এই এই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে হঠাৎ করে আমরা দেখছি প্রায় এক সপ্তাহের মধ্যে 4 জন শিশুর সাথে এই ধরনের পাশবিকতা, এবং এর আগেও আছে। ধর্ষণ খুন তো আজকের বিষয় নয়, সেই যদি আমরা ইয়াসমিন, সাজনীন হত্যাকাণ্ড কিংবা তনু হত্যাকাণ্ড, সেই সময় আমাদের কাছে একটা চোখ সহা হয়ে গেছিল তাদের বয়সের কারণে কিংবা তাদের সমস্ত কিছু মিলিয়ে, পরিবেশ মিলিয়ে। কিন্তু যখন এই ঘটনাগুলো শিশুদের, 4 বছর বয়সী শিশু, 10 বছর বয়সী শিশু, আরো কম বয়সী শিশু, মানে এদের সাথে যখন ঘটছে, তখন তো বুঝতে হবে যে কোনো একটা অসুস্থতা বা কোনো একটা অসুস্থ পরিবেশের মধ্যে আমরা আছি। এটা কি প্রযুক্তির প্রভাব কোনোভাবে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, এটা মানে প্রযুক্তির, আমি বলবো কি অপপ্রভাব। এবং এইটা আপনি যেমনটি বলছিলেন যে আমরা কি তাহলে অসংখ্য ধর্ষণের তালিকার মধ্যে রামিসার নামটা, আসিয়ার নামটা জুড়ে দেবো, দিয়ে তাদেরকে ধর্ষণের তালিকার মধ্যে অনেকগুলো নামের মধ্যে একটা নাম যুক্ত হবে, কিংবা হত্যার অনেক লম্বা তালিকার মধ্যে রামিসা, আসিয়ার নাম যুক্ত হবে। এই তালিকাটাকে বড় করব, সেই ঘটনার পেছনের একটা ব্যক্তিকে আমরা একটা মানুষ হিসেবে বলবো যে না, তার সর্বোচ্চ শাস্তি হয়ে গেছে। আমার মনে হয় যে এই ব্যাপারটাকে এত সরলীকরণ করার বোধহয় সুযোগ নাই। এর গভীরে যাওয়ার প্রয়োজন আছে এই কারণে যে এই ঘটনা যদি সমাজে যাতে উৎপাটন যদি না করা যায় এই জটটাকে, তাহলে একটা অভিভাবক কন্যা শিশুর ব্যাপারে তো আতঙ্কিত বোধ করবার ব্যাপারটা তো থেকে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের মনোবিজ্ঞানী বলবো, রাষ্ট্রযন্ত্র বলবো, সরকার ব্যবস্থাপনা বলবো, এবং সমাজকে বলবো সার্বিকভাবে, প্রত্যেকের মধ্যে ওই ওই সমস্ত মনুষ্যরূপী যে ওই সমস্ত কি বলবো, যে যারা চলাফেরা করছে সমাজে, যাদেরকে মনুষ্যের নামের সাথে মেলালে মনুষ্য জাতির অসম্মান করা হয়, তাদের কোনো একটা আচরণ নড়াচড়া দেখার সাথে সাথে তাদেরকে প্রতিহত করার একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে। এবং সেটা সর্বত্র দৃশ্যমানতার একটা জায়গায় যাওয়া দরকার, যেখান থেকে প্রতিবাদের জায়গাটা এরকম হয় যেন, যে এরকম কোনো একটা ঘটনার দিকে যদি কেউ একবার যদি মনে করে, কল্পনাও যদি করে, সেই কল্পনাটাকে নিঃশেষ করে দিতে হবে। কারণ এই যে জঘন্য যে মনুষ্যরূপী যে যাকে বলছি আমি, ঠিক পশু এবং ব্যক্তিত্ব বলবো না, সুতরাং সেই জায়গায় আমি থামছি, সে তো পরিকল্পিতভাবে কাজটা করেছে। অর্থাৎ এই সমস্ত জীবের ভেতরে, তাদের মনস্তত্ত্বের ভেতরে এরকম কুপ্রবৃত্তিগুলোকে তারা লালন করে, পরিচর্যা করে, হঠাৎ করে না, এবং তারা এটাকে মনে করে যে এটা করা দরকার। এবং সেটা একটা ব্যক্তির সাথে হলে না, এক কথা ছিল তার তথাকথিত স্ত্রী নামে নাকি জানি একখান আছে, সেও তাকে এই কাজে সহায়তা করেছে। তার মানে কি, তাদের কাছে মনে হয়েছে যে এটা করা যায়, এটা করা যায়, এবং শুধু করার পরে তাকে মেরেও ফেলা যায়। তো এতটা মুক্ত কচ্ছ হওয়ার মতন করে সমাজ যদি তাদেরকে চলাফেরা করার সুযোগ দেয়, তাহলে সমাজের অধিবাসী হিসেবে আপনি কিন্তু ঠিক লজ্জিতই হব। নারায়ণগঞ্জে এরকম একটি ঘটনা ঘটেছে, এবং সেখানে আসলে পুলিশ পর্যন্ত নিয়ে যাওয়ারও সুযোগ দেয়নি, মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলেছে, যে ধর্ষক ছিল বা যে অপরাধী ছিল তাকে। তো সেক্ষেত্রে এই এই ঘটনাগুলো তো মানুষকে অপরাধপ্রবণ, মানে আইন নিজের হাতে, অপরাধপ্রবণ বললে সেটা ভুল হবে, আইন নিজের হাতে। কারণ বিচারহীনতার সংস্কৃতির কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। দুটো দিক দিয়ে কিন্তু বিষয়টি গ্রহণযোগ্য নয়। এক নম্বর হচ্ছে যে কেউ নিজে হাতে আইন তুলে নিয়ে ঠিক ওই রকমই বর্বরতা আবার প্রতিষ্ঠিত করলো যে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা যায়। ও মানুষ হলে সে কথা আলাদা, সেই বিচারটা আলাদা হিসাব। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ঘটনা যদি দৃষ্টান্ত হয়, তাহলে তো একটা দৃষ্টান্ত দেখার পরে তো কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তা তো হচ্ছে না। তার মানে কি, এদের মনোজগৎটা ঠিক ওই রকম দৃষ্টান্তে প্রভাবিত হয় না। তাহলে এই জায়গায় আমাদের মনস্তত্ত্ববিদ যারা আছেন, মনোবিজ্ঞানী যারা আছেন, তাদের এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যওয়ালা তথাকথিত মানুষকে চিহ্নিত করার ব্যবস্থাটা আমাদেরকে শিখে দিতে হবে। এবং আইন প্রয়োগ যারা করছেন তাদেরকে ওই আলোকে তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে এই প্রক্রিয়াটা শুরুতেই বন্ধ হয়। কারণ আরও এই আসিয়ার, রামিসার তালিকাতে আরও অন্য নাম সংযুক্ত হবে, আর আমরা বলবো দৃষ্টান্তমূলক শাস্তি। এটা তো কোনো কথা হতে পারে না, তাই না? এখন যার পরিবার থেকে আসিয়া, রামিসারা চলে যায়,
তাদের ক্ষতিপূরণ কি একটা ওই সর্বোচ্চ শাস্তি বিধান করার মধ্যে দিয়ে আপনি পাবেন? এই শাস্তি বিধান করে তো আসলে রামিসাও ফেরত আসবে না, কিংবা আসিয়াও ফেরত আসবে না, কিংবা বনশ্রীতে বলাৎকারের শিকার যে হয়েছে মাদ্রাসার ছাত্রটি, সেও তো ফিরে আসবে না। নিশ্চয়ই। কিন্তু এই শাস্তির মধ্য দিয়ে একটা উদাহরণ তো সেট হবে। হ্যাঁ, নিশ্চয়ই। যেমন রামিসার বাবা একটা আক্ষেপ করে কথা বলছে যে এই উদাহরণ বিচার হবে না, আপনারা আমাদেরকে বিচার দিতে পারবেন না, বিচারের উদাহরণ নেই। এখন দেখুন, আমি তো মনে করি রামি স্যার বাবার কথাটার মধ্যে অনেক বড় একটা আধ্যাত্মিকতা রয়েছে। রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, সবকিছুর ক্ষেত্রে তার একটা চরম একটা আস্থাহীনতা আছে। সে মনে করেছে যে এগুলো তো মানুষ করবে, পার পাবে এবং বুক ফুলে তারা সমাজে চলাফেরা করবে। এটি তার একদিককার আক্ষেপ। আবার একটা জিনিস কি জানেন, আমি মনে করি যে এই মনস্তত্ত্বের গভীরতাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে যে আপনি তাকে তার বিচারের মধ্যে দেখি, তাকে কি আপনি ক্ষতিপূরণ কথাটা বলে না মানুষ, পারবেন ক্ষতিপূরণ করতে? কোন ব্যবস্থাপনা পারবে তার ক্ষতিপূরণ করতে? ওই 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 শিশুটাকে তো ওই পরিবারের কাছে ফেরত আনবার মতো ক্ষমতা তো মানুষের তো নেই। তাহলে ওই ক্ষতিপূরণ করবার সত্যিকার অর্থে যে কথাটি আমরা বলি, সেটা বলতে পারেন যে এটা প্রলেপ হিসাবে একটা কথাটা আমরা বরাবরই বলে আসি, আমরা সবাই বলি সেটা ক্ষতিপূরণ, সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যেন দেওয়া হয়। কিন্তু সেটা আসলে ক্ষতির পূরণ করে না। এরকম মানে অভাবীরতা, মৃত্যুর কোনো ক্ষতিপূরণ তো হয় না। সেজন্য হয়তো আমরা এইটাকে নিশ্চিত করাটাই হবে রাষ্ট্রের সফলতা, যে এই কাণ্ডটি যেন শেষ কাণ্ড হয়। এই ধরনের অপরাধটা যেন আর একটাও না হয়। কারণ বিচার তো আমরা করতেই পারি, বিচার করা তো তুলনামূলকভাবে সোজা, কিন্তু প্রতিরোধ করবার, সমাজে সেই অপরাধের প্রবণতাকে দূর করার ব্যাপারটা করা যাচ্ছে কিনা সেটি গুরুত্বপূর্ণ। কারণ আইনের তো সবসময় একটা কথা আছে যে আইন শাস্তি কেনটা দেয়, শাস্তি দেওয়ার মধ্য দিয়ে অন্যদেরকে বার্তাটা দিতে চায় যে এইরকম কাজ করলে এইরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু এরা তো সেই বার্তাটা রিসিভ করার মতন সেই মানসিকতার তো ওই বললাম যে নয় তারা, কারা সেটা তো আমি বলতে পারবো না। তো সুতরাং এরা যারা এটাকে রিসিভ করতে পারে না, আইন বলেন বা কোনো দৃষ্টান্ত বলেন, এগুলো তাদের মনোজগৎকে প্রভাবিত করে না, এদের জন্য চিকিৎসার অন্য রাস্তা খুঁজতে হবে। ঠিক ওকে আপনি সর্বোচ্চ শাস্তি দিয়ে যদি আপনি তাকে তার মৃত্যুদণ্ডও যদি কার্যকর করেন, আমার মনে হয় না যে সে কোনো অনুতাপ, আফসোস বা কোনো কিছু নিয়ে এই পৃথিবী থেকে চলে গেল, অথবা তার যাওয়ার আগে সে একটা বার্তা দিয়ে গেল মানুষের যে এরকম কাজ কেউ করো না, এটা করলে এরকম পরিণতির মুখোমুখি হতে হয়, এই পরিণতিটা আমি তো চাইনি, আমি ভাবিও না এরকম। কিন্তু ওই বিকার তার ভিতরে নেই, এই মনোবিকার তার মধ্যে নেই। রামিসার ঘটনাটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে শিশু সুরক্ষার ক্ষেত্রে, মানে শিশুকে সুরক্ষা দেয়া বা শিশুকে যে কোনো সহিংসতা থেকে প্রতিরোধ করা হচ্ছে রাষ্ট্রের কিংবা আমাদের, যে আমরা চারপাশে যে মানুষ আছি, সমাজ আছি, তাদের আসলে সাংবিধানিক এবং মানে একেবারে আইনগত দায়িত্ব। কিন্তু যখন একটার পর একটা এরকম ঘটনা ঘটছে, তখন দেশে যে শিশু সুরক্ষার জন্য যে আইনটি রয়েছে বা ব্যবস্থা রয়েছে, সেটি যথেষ্ট নয় বলে অনেকে বলছেন। ডাক্তার পাভেল, আমি একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে নিশ্চয়ই সেই আইনটির কোনো বিচ্যুতি আছে কিনা আপনার কাছে একটু জানতে চাইবো। একটা বিরতির পরে ফিরছি দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল আজকে আমার সাথে আলোচক হিসেবে যুক্ত আছেন। আলোচনা করছি মানবাধিকার ও মূল্যবোধ নিয়ে এবং শিশু সুরক্ষার আইনটি নিয়ে। আমি একটু ডাক্তার মওদুদ আলমগীর পাভেলের কাছে জানতে চাই যে মানে আইনগত কোনো সীমাবদ্ধতা আছে কিনা এদেশে। যে সকলেই বলছেন যে শিশুদের সুরক্ষার জন্য যে ব্যবস্থাটি প্রচলিত আছে, সেটি আসলে শিশুদের সুরক্ষা দিতে পারছে না, যথেষ্ট নয়। পারছে না সেটা আলাদা কথা, কিন্তু আপনি আইন কি যথেষ্ট? একটা সমাজ পরিবর্তন করার জন্য আইন করলেই সমাজ পরিবর্তন হয়ে যায়? আপনি যদি সেই ইতিহাসের সেই প্রথম দিন থেকে দেখেন, যখন থেকে সমাজকে আইনবদ্ধ করার চেষ্টা হয়েছে যে এটা বেআইনি, এটা আইনি, এই আইন বেআইনের সীমারেখার মধ্যে দিয়ে যখন সমাজটা এগিয়েছে, তাতে অপরাধ হয়তো কোনো কোনো জায়গাতে নিয়ন্ত্রিত হয়েছে, অপরাধ তো নির্মূল হয়নি, তাই না? তো আপনি হয়তো বলবেন যে এই দেশে তো কয়েক কোটি শিশু আছে, তারা তো সবাই সুরক্ষিত, দুটো একটা শিশু চলে গেছে তো কি হলো? এটা দিয়ে যদি আপনি সরলীকরণ করতে চান, তাহলে কিন্তু খুব বেশি অন্যায় করা হবে সেই যারা চলে গেছেন সেই মৃতদের প্রতি। আসলে হয় কি, আইন তো তাদের জন্য যারা আইনটাকে সম্মান করতে চায়, আইনটাকে যারা রক্ষা করতে চায়, আইনের প্রতি যাদের আনুগত্য রয়েছে, তাদের জন্য আইন। আর যারা ওই আইনটাকে ধারে না, ওকে যদি আপনি যে অপরাধী যে আছে তাকে যদি আপনি সেই শিশু সুরক্ষার আইনের সবক দিতে চান, তো ও তো অন্যদিকে তাকিয়ে থাকবে, কারণ ও আইনের অস্তিত্ব নিয়ে জানে না যে তার এটার সে আইনের ব্যত্যয় কিছু করেছে কিনা। কিন্তু এটা সাধারণ মানুষকে তো এটা বলবার দরকার নেই। তাকে যদি আপনি এটা আইনের মধ্যে যদি নাও লেখা থাকে,
তারা দেখা যাবে যে ওই আইন তাকে যতটা সীমাবদ্ধতার মধ্যে রেখেছে ওর চাইতে বেশি সীমাবদ্ধতা সে নিজে প্রতিপালন করে। শিশুর প্রতি তার যত্ন বা তার সেই শিশুর প্রতি তার দায়িত্ববোধের সেই প্রকাশ সে হয়তো আইনে যতটুকু বলা আছে তার চাইতে বেশি করে, কারণ সেজন্য তো আইন জানবার দরকার নেই। এটা হচ্ছে আপনার সংস্কৃতি, এটি হচ্ছে আপনার বেড়ে ওঠা, গড়ে ওঠা, এবং আপনি মানুষকে কিভাবে দেখেন, আপনি সম্মানবোধের জায়গাটা কোথায় রয়েছে, আপনি প্রত্যেকটা আচরণগত জায়গাতে শিশুর জন্য আপনার আচরণ কি, একটা বালকের জন্য, তরুণের জন্য আপনি আপনার বয়োজ্যেষ্ঠদের জন্য আচরণ কি, এই আচরণ তো আইন দিয়ে আপনি শেখাতে পারবেন না। সেই আচরণের জায়গাতেই আছে আপনার সংস্কৃতি, আপনার ভেতরকার মূল্যবোধ, আপনার পারিবারিক শিক্ষা, আপনার ধর্ম শিক্ষা। সে কোনো জায়গাতে তো এরকম কাজ করবার জন্য কাউকে তো উৎসাহিত করা হয়নি। কিন্তু যখন আপনি এর মধ্যে থেকে বেরিয়ে এসে যখন আপনি নিজেই আপনার অবস্থানটাকে দ্বিতীয় শ্রেণীতে নামাতে চান, যখন আপনি বলেন যে না আমার এই অধিকারটা থাকবার কথা নয়, এই অধিকারটা না থাকলেও আমার চলবে, কারণ এটা আমার ধর্মগ্রন্থ বলে দিয়েছে যে এটা আমার চাইতে নেই, আমি নেতৃত্বের শীর্ষে আমি যাব না, এটা পুরুষদের কাজ, এটি নারীদের জন্য নয়, আমার কাজ হচ্ছে তাদের জন্য সন্তুষ্টি অর্জনের কাজ করে এবং তাকে সহযোগী হিসেবে কাজ করে। অর্থাৎ রাষ্ট্র যদি আপনাকে সমান অধিকারের জায়গা থেকে দেখতে চায়, ধর্ম আপনাকে সমান অধিকারের জায়গা থেকে দেখতে চায়, আপনাকে মর্যাদার জায়গায় দেখতে চায়, আর আপনি সেই মর্যাদার জায়গা থেকে নিজে যতটা পারেন নিচের দিকে নেমে এসে বলবেন যে না আমার এটার দরকার নেই, আমার অবস্থানটা তোমার চাইতে নিকৃষ্টতর, সেই রকম একটা পরিস্থিতি যদি আপনি তৈরি করেন, তাহলে এটাকে আপনি লিঙ্গ বৈষম্য বলবেন, নাকি আমার দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে নিজেকে ছোট হওয়ার ভেতর থেকে আমি অন্যকে বড় করার মধ্যে দিয়ে তার ভেতরে একটা প্রচ্ছন্নভাবে বা পরোক্ষ পাশবিকতার জন্ম যে দিতে পারি, সেই আশঙ্কাটাকে তো আমি বিবেচনায় নিচ্ছি না। অর্থাৎ তার যদি মনে হয় যে না আমি ভোগ্যের বা ভোগ্যপণ্য হতে চাই, সেটাই আমার নিয়তি, সেটিকে সোচ্চার কণ্ঠে প্রতিষ্ঠিত করার চেষ্টাটাই যদি আপনার মধ্যে থাকে, তাহলে তো কোনো আইন, কোনো সুরক্ষার আইন আপনাকে তো সুরক্ষা দিতে পারবে না। মানে আমার নিজে থেকেই ইচ্ছাটা হচ্ছে কিনা, মানে নিজেকে গড়ে তোলার কিংবা নিজেকে সম্মানের সে জায়গাটায় নিয়ে যাওয়া। আমি একটা ছোট্ট একটা করে কথা বলি। শিশু সুরক্ষার আইন যে বছরই হোক, তার আগে যারা সত্যিকার অর্থে সচেতন মানুষ তারা কি শিশু সুরক্ষার কাজ করতো না? অর্থাৎ তারপর থেকে কি এই ঘটনাটা শুরু হয়েছে, তাই না? যে ওই রকমের কথা আছে না যে শেরশাহ ঘোড়ার ডাকের প্রবর্তন করেছে। তো যদি আপনি ঘোড়ার ডাক কথাটা মানে যদি ঘোড়ার পোস্টাল সিস্টেম এটা যদি না বলেন, তাহলে একজন বলতেই পারে যে শেরশাহর আগে কি ঘোড়াকে ডাকতো না? তো সুতরাং আইনের ব্যাপারটি হচ্ছে একটা রেখা, সেই রেখাটাতে আমি বলি যে এই যে অনুশাসন যেটি আমরা প্র্যাকটিস করতাম এমনি এমনি, সেই অনুশাসনটাকে যখন কলমে দিয়ে লিখে লিপিবদ্ধ করে সংসদে পাশ করে আপনি যখন এটাকে আইনে পরিণত করেছেন, তখন থেকে এটা আইনে পরিণত হয়েছে। কিন্তু মূল্যবোধের জায়গায়, আপনার উপলব্ধির জায়গায় এই আইনটা প্রচ্ছন্নভাবে আপনার মধ্যে ছিল এবং সেটাতে আপনি প্রতিপালন করেছেন। এমনকি ভবিষ্যতে এরকম অনেক আইন হতে পারে যে আইনটা সবার জন্য দরকার নেই, কারণ যারা ওই আইনের প্রতি আনুগত্যটা রেখে দিয়েছে তাদের জন্য তো আইনটা অপ্রয়োজনীয়। এটা হচ্ছে তাদের জন্য যারা ওই আইনটাকে ভাঙতে চায়, সে আইনেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার কাজ করছে, ওই অপরাধটাকে আইন দ্বারা নির্দিষ্টকরণ করা যায়নি, তখন সেটার জন্য হয়তো একটা নির্দিষ্ট আইনের প্রয়োজন হতে পারে। কিন্তু দেখুন, দিন শেষে আইন যখন কোনো সময় কাগজে কলমে ছিল না, তখনও তো সমাজ টিকে ছিল, সমাজের অস্তিত্ব ছিল, সমাজে ভালো মন্দের অস্তিত্ব তখনও ছিল। সুতরাং আইন শেষ কথা না। এই ধরনের অপরাধ প্রবণতার জায়গাতে প্রয়োজনটা হচ্ছে যে এই প্রত্যেকটা পর্যায়ে এটা শুধুমাত্র আপনি বললেন যে শিক্ষিত সমাজে শুধু এটা থাকবে, বা যাদের ভেতরে শিক্ষাটা কম আছে তাদের মধ্যে এটা থাকবে না, বা আয় উপার্জনের দিক দিয়ে যারা বড় আছে তারা এটা প্রতিপালন করবে বা অন্যের জন্য নয়, সেটা কিন্তু আমাদের এই রেখাটা টানা ঠিক হবে না। কারণ আপনি যদি বলেন যে না ওদের তো শিক্ষা নেই, কুশিক্ষার মধ্যে দিয়ে তারা বড় হয়েছে এরকম, তাহলে যারা শিক্ষা যাদের নেই তাদের সবাইকে অপরাধের সাথে জড়িত আছে। তাহলে আমাদের মনে হয় যে কোনো একটা জায়গাতে ফাঁক ফোকর আছে, কোনো একটা জায়গায় আমরা বলতে চিনতে পারছি না, যেটির কথা আপনি এমনি অফলাইনে আমরা যে কথাটি নিয়ে আলোচনা করছিলাম আমরা, যে সেটা হলো যে এটা অসুস্থতা, এটা বলবো না আমরা, সেটা হলো যে সে বরাবরের মধ্যে তাদের ভেতরে এই বিকৃতিটা সে জন্ম দিয়েছে, এই বিকৃতিদের মধ্যে দিয়ে সে তার ইচ্ছেটাকে শুধুমাত্র চরিতার্থ করেছে। এই জন্য তার ভেতরে অনুতাপ অনুশোচনা আছে কিনা আছে, এটা গ্লানিবোধ, এটা খুঁজবার দরকার নেই। সেজন্য এই দৃষ্টান্তটা সেখানে কাজ করে যেটা গ্লানিবোধ সম্পন্ন মানুষরা একজনেরটা দেখে আরেকজন শেখে, আর যাদের ভেতরে গ্লানিবোধটা নেই, যারা এই অপরাধকে যারা তাড়িত হয়, তাদের জন্য কিন্তু অন্য চিকিৎসার দরকার, শুধু আইনের মধ্যে দিয়ে বিচার করার মধ্যে দিয়ে এটা হবে না।
অবশ্যই আমি আরো একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, তার আগে একটু বলি, যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন না, বহু বছর আগে তিনি এক জায়গায় বলেছিলেন যে শান্তির জন্য অনেক সময় কঠোর হতে হয়। এবার আসলে কঠোর এবং কঠোরতম শাস্তির কথা তিনি উচ্চারণ করেছেন রীতিমতো। তো আমরা একটা আশায় আছি, একটা প্রত্যাশায় আছি যে এই ঘটনার, রামিসার এই হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে সর্বোচ্চ শাস্তিটা আমরা দেখব, এই প্রত্যাশাটা আমরা নিয়ে আছি। একটা বিরতিতে যাই, বিরতির পরে এসে আমি সংকট সমাধানের ক্ষেত্রে সাংস্কৃতিক চর্চা কিংবা যে রাজনৈতিক চর্চার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। ডাক্তার মওদুদ আলমগীর পাভেল। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন। একবার দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। ডাক্তার মওদুদ আলমগীর পাভেল আমার সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন এবং আলোচনার বিষয় মানবাধিকার ও মূল্যবোধ। আমরা আলোচনার ঠিক এই সময়, এই পর্যায়ে এসে যে সংকট বা যে এই যে মূল্যবোধ বা নৈতিক অবক্ষয়ের কথা বারবার বলছে ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আমরা দেখি যে দেশের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে মানে কিংবা আমরা যদি শিশুদের মনোজগতে পরিবর্তন বা একটা প্রজন্ম, মানে প্রজন্মগুলো তৈরি হচ্ছে সম্পূর্ণ অপসংস্কৃতি দিয়ে। রাজনীতির ভাষা বদলে গেছে, সংস্কৃতির ভাষা বদলে গেছে। রাজনীতি বলতেই আমরা গালমন্দ বা অশালীন বক্তব্যকে বুঝি, তাদের মাথার মধ্যে গেঁথে যাচ্ছে যে বিষয়গুলো, কিংবা সংস্কৃতি বলতেই একটা প্রজন্ম পর্নোগ্রাফিকে বুঝছে। তো আমাদের তো আসলে সংকটটা রয়েই যাবে যদি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে না পারি, চিহ্নিত করতে না পারি, কিংবা এই সংকটগুলো মোকাবেলায় আমরা এগিয়ে না আসি। একজন সোহেল রানাকে ফাঁসি দিয়ে তো কোনো লাভ হবে না। তো আমার মনে হয় যে এই জায়গাতে একটা আগের যে প্রশ্নের রেসটা রেখে কয়েকটা কথা বলাটা খুবই প্রাসঙ্গিক হবে। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার সদিচ্ছা ব্যক্ত করেছেন যে দ্রুততম সময়ের মধ্যে বিচারটা নিশ্চিত করা হবে এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সে ব্যাপারে রাষ্ট্রের প্রত্যাশাটাও আছে। তো যারা মিডিয়াতে যারা আছেন, যারা গণমাধ্যমের সাথে যারা আছেন, পত্রপত্রিকা বা টেলিভিশনের সাথে আপনারা যারা আছেন, আমি ছোট্ট একটা অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে যে ওই বিচার প্রক্রিয়াটা যখন চলবে সেটা আপনারা ব্যাপকভাবে একটু প্রচার করবেন, যাতে প্রত্যেকের মানে কর্ণকুহরে যেন এটা প্রবিষ্ট হয় যে এই বিচারটা কী রকমভাবে হচ্ছে এবং সেই বিচারে একজন ওই মনুষ্যরূপী তাকে কোন শাস্তি রাষ্ট্র তাকে শোনাচ্ছে সেটা একটু দেখা। আর তার মধ্যে দিয়ে অন্তত কিছুটা বার্তা হয়তো যাবে যারা ওই রাস্তায় হাঁটবার জন্য হয়তো এখনো পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের পর্যায়ে আছে, তারা হয়তো আর মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত আর যাবেন না এই কাজে, সেটার হয়তো একটা নিশ্চিতকরণটা সেটার মাধ্যমে হতে পারে। ফলে একটা দৃশ্যমান বিচার ব্যবস্থা সেটা যেন সবার কাছে পৌঁছে, সবাই যেন দেখতে জানতে পারে, সেটা একটা মনে হয় যে এটা সবাইকে একটা আশ্বস্ত করবে। যারা শিশুদেরকে নিয়ে ভাবেন বা চিন্তা করেন তারা মনে করবে যে রাষ্ট্র এই জায়গায় ভীষণ রকম কঠিন, আর একটা বার্তাও তো নিশ্চয়ই যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আর একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন বা করেছেন, যেটা আপনি নিজেই বলেছেন যে গত অনেক দিন থেকেই একটা লম্বা সময় পেরিয়ে গেছি আমরা যেখানে সাংস্কৃতিক চর্চার ব্যাপারটিকে একেবারে ইচ্ছাকৃতভাবে উপেক্ষিত হয়েছে। এটা কিন্তু আপনি যদি বলেন যে না কেউ গা লাগায়নি সেরকম না, কিন্তু এটা একটা পরিকল্পনারই একটা অংশ ছিল যাতে আমরা যেন অপসংস্কৃতির কবলে যেন পড়ি। কারণ একটা দেশকে আপনি অনেক রকমভাবে ধ্বংস করতে পারেন, কিন্তু সবচেয়ে বড় ধ্বংস গত 17 বছরে যেটা হয়েছে সেটা মূল্যবোধটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার মূল্যবোধের ভেতরে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা, এই শব্দগুলোকে আমরা যেন একদম হারাতে বসেছিলাম একটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এই যে সাংস্কৃতিক চর্চা যেটা আছে, যেটা এই আবহমান এই বাংলাদেশের মানুষের সাথে প্রত্যেকটা পরতে পরতে জড়িয়ে আছে। এর সাথে রয়েছে যে মাঠে খেলতে যাওয়া, খেলার মাঠে শৈশব কাটবে, খেলার মাঠে কৈশোর কাটবে, তারুণ্য কাটবে। এটা তো এই স্মৃতি নেই এমন কোনো তরুণ তরুণী বাংলাদেশে তো একটা পর্যায়ে ছিল না, কিন্তু বর্তমান প্রজন্মের সাথে এটাকে আমরা বিচ্যুত করে দিয়েছি ইচ্ছাকৃতভাবে, যেন তারা ওই খেলার মাঠে অন্তত তারা শরীর বৃত্তির বিকাশের জায়গাটাতে তারা যেন পিছিয়ে থাকে, আর সাংস্কৃতিক জগতে তাদের মনোজগৎ যেন বিকশিত হতে না পারে। আর মনোজগৎটাতে শূন্য থাকবার জায়গা না, যদি ওটাকে আপনি অপচর্চা বা অচর্চায় রেখে দেন তখন ওই জায়গায় তো ঠিক এই নীল ছবি এসে ওই জায়গাটা দখল করবে, এটা তো খুব স্বাভাবিক। কারণ বর্তমানের এই প্রযুক্তির যুগে আপনি আপনার একটা কিশোরকে বা একটা তরুণকে কতদিন আপনি ঠেকিয়ে রাখবেন যে ওই নিষিদ্ধ জগতে সে তার পা রাখবে না। যদি আপনি ব্যস্ত রাখতেন অন্য জায়গায় তখন সেটা অন্য কথা হতে পারতো। তো আসার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সাংস্কৃতিক জগতের যে
নতুন কুড়ি যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব প্রবর্তন করেছিলেন, সেটাকে তো তিনি প্রবর্তন করেইছেন, তার সাথে সাথে ক্রীড়া জগতের নতুন কুড়ির যে পর্বটি আছে সেটাকেও কিন্তু সামনে আনা হয়েছে, যার মাধ্যমে ইতিমধ্যে সে কার্যক্রম চলছে পুরো দেশব্যাপী। ফলে আমরা আশা করছি যে এই ক্রীড়া জগতের বিকাশ, সাংস্কৃতিক জগতের বিকাশ এটি স্বতঃস্ফূর্তভাবে হবে, কারণ এটি একটা দেশের ঠিক টিকিয়ে রাখার জন্য, তার দেশের যে মনোজগৎকে একটা বিশুদ্ধ রাখার জন্য এই ক্রীড়া এবং সাংস্কৃতিক জগৎকে বিচ্ছিন্ন রেখে এটা কখনোই সম্ভব না। আর একটা জিনিস যেটা জনাব তারেক রহমান খুবই উল্লেখযোগ্যভাবে একটা কাজ করেছেন, তার মানে প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি আপনারা জানেন সম্ভবত যে হিজবুল বাহর একটা ঠিক সমুদ্র ভ্রমণে তিনি বাংলাদেশের মেধাবী তরুণ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বোর্ডের সর্বোচ্চ স্থান অধিকার করেছিল যারা, তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশের সেই অনাবিষ্কৃত জায়গাটা দেখিয়েছেন, প্রায় 1,18,000 বর্গ কিলোমিটারের যে সমুদ্র এলাকা, সেটা দেখিয়ে তাদেরকে বলেছেন যে আমাদের ভূখণ্ড যতটুকু প্রায় ততটার মতন সমান আমাদের বিশাল একটা জলরাশি আছে। তো এই পরিচিতির পর্বেরই একটা ধারাবাহিকতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের সাথে জনাব তারেক রহমান মত বিনিময় করেছেন, ঠিক এটা বোঝাবার জন্য যে আগামী তারুণ্য বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, সেটার দায়িত্ব তারা কিভাবে নিতে চায়, সেই দায়িত্ব নেওয়ার প্রস্তুতি তাদের মধ্যে কিভাবে আনা যায় বা কতটুকু তাদের আছে, এই আবিষ্কারের জায়গাতে তিনি একটা পারস্পরিক মত বিনিময়ের মধ্য দিয়ে তিনি বুঝবার চেষ্টা করছিলেন যে যে রাজনীতির যে বাতাবরণ সেটাকে শুধুমাত্র এই অপচর্চা, যেটার কথা আমরা বারবার বলতে চাচ্ছিলাম, লজ্জার সাথে বলছিলাম, সেটা যেন রাজনীতির মূল জায়গাটা যেন দখল করতে না পায়। রাজনীতি যেন সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নতির, বাংলাদেশের উন্নয়নের একটা প্রকৃত চিত্র হতে পারে। সে শুধু অর্থনৈতিক না, সামাজিক পরিমণ্ডলে, সাংস্কৃতিক পরিমণ্ডলে, সব জায়গাতে। এবং তার চাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে এইটার ধারাবাহিকতা যেন থাকে। একটা সরকার যেন অন্তত তার বৈদেশিক নীতি, তার অর্থনীতি, তার পরিবেশ নীতি, শিক্ষানীতি, এই সবগুলো জায়গায় যেন একটা জাতীয় কনসেনসাসে থাকে, যাতে আগের সরকার যেন পরের সরকারের কাছে রিলে রেসের বেটন পরিবর্তনের মতন করে যেন তার হাতে দিতে পারে, যাতে করে কোনো সরকার এসে যেন তাকে বলতে না হয় যে জঞ্জাল সাফ না করে তো আমি আগাতে পারবো না। এটা যেন আগের থেকে এরকম থাকে, যেটা যেন একটা শিক্ষা ব্যবস্থাপনার যেন একটা ধারাবাহিকতা থাকে। এটা যেন এরকম না হয় যে আমাদের পাঠ্যপুস্তক কোনো একটা ব্যক্তি স্থাবকতার প্রত্যেকটা ছত্রে ছত্রে এই নাম দিয়ে পরিপূর্ণ কোনো পাঠ্যপুস্তকে যেন পরিণত না হয়। প্রত্যাশা এটাই। একেবারে আসিয়া থেকে রামিসা পর্যন্ত সকলের এই সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে, কিংবা মাদ্রাসার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই সামনে আসবে এবং সেগুলো বিচারের আওতায় আনা হবে। আপনাদের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি। ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকে আজকের মতো ধন্যবাদ জানাতে চাই। শেষ করতে হবে, আমার সময় শেষ হয়ে গেছে। দর্শক, এই ছিল আজকের মতো আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকের সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।